থর হেয়ারডাল। তার থর হেয়ারডাল বেসিক্যালি মানে কিছু জিনিসের প্রতি মানে অ্যাট্রাক্টেড তার বেশি ছিল। সেটা ছিল কি, একটা হলো সংগ্রহ করা, আর একটা হলো ক্লাইম্বিং। আচ্ছা, প্রথম অভিযান দ্বীপে নির্বাসন ও বেঁচে থাকার লড়াই। বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করার পরই তার সহপাঠীকে বিয়ে করেন। দুজন মিলে সিদ্ধান্ত নেন তারা আধুনিক সমাজ থেকে দূরে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি ছোট দ্বীপে গিয়ে থাকবেন। উদ্দেশ্য ছিল প্রকৃতির চরম ও প্রতিকূল আবহাওয়া মানুষের জীবনযাত্রাকে কীভাবে প্রভাবিত করে তা নিজের থেকে অনুভব করা। তাহলে প্রথমত তারা যে জিনিসটা মানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দুজন মিলে সিদ্ধান্ত নিচ্ছিল কি তারা আধুনিক সমাজ থেকে কী থাকবে, সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি দ্বীপে মানে একটি ছোট দ্বীপে গিয়ে থাকবেন। তাহলে এটা ছিল তাদের অন্যতম একটা বিষয়। আর উদ্দেশ্যটা কি ছিল, প্রকৃতির চরম প্রতিকূল আবহাওয়া। উদ্দেশ্যটা কি ছিল নাইট? আপনার কথা শোনা যায় না কেন? জি স্যার, শোনা যায়? হ্যাঁ, এবার শুনতেছি, বলেন। স্যার, তার উদ্দেশ্য ছিল প্রকৃতির চরম প্রতিকূল আবহাওয়া মানুষের জীবনযাত্রাকে কিভাবে প্রভাবিত করে তার থেকে অনুভব করা। ইয়েস, এই আদিম ও বন্য পরিবেশে আমি যেগুলো সবুজ দাগ দিচ্ছি এগুলো একটু মাথায় রেখেন। এই আদিম ও বন্য পরিবেশে টিকে থাকার জন্য তারা বাড়ি ছাড়ার আগেই ঘরবাড়ি তৈরি করার মতো বেঁচে থাকার মৌলিক কৌশল, সার্ভাইভাল স্কিলস শিখে নেন। সেখানে গিয়ে এক নির্জন দ্বীপে তারা বন্য জীবনযাপন শুরু করেন। এই দ্বীপে থাকার সময় থর কিছু রহস্যময় প্রাচীন খোদাই করা মূর্তি বা নকশা দেখতে পান, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। প্রাচীন ইতিহাসকে চ্যালেঞ্জ ও কন্টিকি বেলাযাত্রা। সেই দ্বীপে প্রাচীন খোদাই করা নকশাগুলো পরীক্ষা করে থর হেয়ারডাল একটি বৈপ্লবিক তত্ত্ব তৈরি করেন। তৎকালীন যুগের বড় বড় ইতিহাসবিদ ও পণ্ডিতদের ধারণা ছিল প্রশান্ত মহাসাগরের পলিনেশিয়া দ্বীপপুঞ্জে আদি বাসিন্দারা এসেছিলেন পশ্চিমের এশিয়া মহাদেশীয় থেকে। তারা মনে করতেন পূর্ব দিকে যেমন দক্ষিণ আমেরিকা থেকে সমুদ্র পাড়ি দিয়ে পলিনেশিয়ায় আসা অসম্ভব, কারণ মাঝখানে বিশাল সমুদ্র ছিল একদম শূন্য ও সমুদ্রের স্রোত বাতাসে ছিল উল্টো দিকে। কিন্তু থর হেয়ারডাল বছর পর বছর ধরে সমুদ্রের স্রোত, বাতাস ও মেঘের গতিবিধি পর্যবেক্ষণ করে দাবি করেন যে প্রাচীনকালের মানুষ পূর্ব দিক থেকেও এখানে এসেছিল। তার এই তত্ত্বকে প্রমাণ করার জন্য তিনি নিজেই এক ঝুঁকিপূর্ণ অভিযানে নেমে পড়েন। দক্ষিণ আমেরিকার আদিবাসীরা প্রাচীনকালে যেভাবে গাছ কেটে বেলা বানাতো, তিনি ঠিক সেই আদিম পদ্ধতি বা স্থানীয় উপাদান ব্যবহার করে একটি কাঠের বেলা তৈরি করেন। নাম দেন কন্টিকি। নাম দেন কি? কন্টিকি। আওয়াজে তো আস্তে আসে কেন, বুঝতেছি না কিছু। কন্টিকি? হ্যাঁ, তা আপনি আওয়াজ এটা এই জিনিসটার নাম কি ছিল? ভেলা। এটা কি গাছ কেটে কি বানাইতো? ভেলা বানাইতো। চমৎকার। আচ্ছা, তারপর হলো যে অনেকে ভেবেছিল যে বিপজ্জনক যাত্রায় থর করেছেন নিজের বীরত্ব দেখানোর জন্য, কিন্তু আসলে তিনি তার তত্ত্বের সত্যতা পরীক্ষা করতে চেয়েছিলেন। তাহলে তার তত্ত্বের কি পরীক্ষা করতে চেয়েছিলেন? সত্যতা। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। চেয়েছিলেন কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া কেবল প্রাচীন আমলের কাঠের বেলা চরে দক্ষিণ আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে পৌঁছতে তাদের দীর্ঘ 97 দিন সময় লেগেছিল। তাহলে তারা কোত্থেকে কোথায় গেছিল? প্রাচীন আমলে তারা আধুনিক ছাড়াই কেবল প্রাচীন আমলের কাঠের বেলা চরে দক্ষিণ আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগর দ্বীপপুঞ্জে পৌঁছাতে 97 দিন সময় লেগেছিল। আচ্ছা, মাধ্যমে তিনি প্রমাণ করেন যে আদিম প্রযুক্তি দিয়েও পূর্ব দিক থেকে সমুদ্রে পাড়ি দেওয়া সম্ভব ছিল। ইস্টার দ্বীপের রহস্যভেদ ও ব্যবহারিক প্রত্নতত্ত্ব। বেলাযাত্রার পর থরের পরবর্তী মিশন ছিল রহস্যময় ইস্টার দ্বীপ। এই দ্বীপে ছড়িয়ে থাকা বিশাল বিশাল প্রাচীন পাথরের মূর্তিগুলো কীভাবে তৈরি হয়েছিল এবং আদিম মানুষ কোনো আধুনিক ক্রেন বা যন্ত্রপাতি ছাড়া, এই যে এই জিনিসটা মাথায় রাখেন যে বিশাল প্রাচীন পাথরের মূর্তিগুলো কীভাবে তৈরি হয়েছিল এবং আদিম মানুষ কোনো আধুনিক ক্রেন বা যন্ত্রপাতি ছাড়া কীভাবে সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছিল তা জানার তীব্র আগ্রহ ছিল তার। তিনি দ্বীপে গিয়ে সেখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলেন এবং প্রাচীন পদ্ধতি অনুসরণ করে নিজে একটি বিশাল পাথরের মূর্তি তৈরি করার চেষ্টা করেন। এর মাধ্যমে তিনি প্রাচীন মানুষদের নির্মাণশৈলীর রহস্য উদ্ঘাটন করেন। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তিনি মূলত নির্মাণশৈলীর ইংরেজি কি? আর্কিওলজি। নাইট সাহেব, নির্মাণশৈলীর ইংরেজি কি?
আর্কিওলজি। আমরা বলি না আর্কিটেক্ট, ওইটা। আচ্ছা, থর ও হেয়ারডালের অবদান ও মূল্যায়ন। যদিও আধুনিক ডিএনএ টেস্টে বিজ্ঞানসম্মত গবেষণার পর হেয়ারডালের মূল তত্ত্বটি পলিনেশিয়ানদের উৎপত্তিস্থল সংক্রান্ত ধারণা ভুল প্রমাণিত হয়েছে, তবুও পৃথিবীর ইতিহাসে তার অবদান অবশ্যনীয়। তাহলে তার অবদানটা অবশ্যনীয় কোন ক্ষেত্রে? এটা হলো কি আর্কিওলজির ক্ষেত্রে। অলিভিয়ার মতে তার হেয়ারডাল হলেন পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি ব্যবহারিক পরীক্ষামূলক প্রত্নতত্ত্ব প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টাল আর্কিওলজি প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এর মানে হলো ইতিহাসের বইয়ের কোনো তত্ত্ব শুধু পড়ে থাকা নয়, বরং অতীত মানুষের যেভাবে বাঁচতে, যেভাবে নৌকা বানাতো, আজকের দিনে বাস্তব পুনর্নির্মাণ করে পরীক্ষা করে দেখা যায়। বিজ্ঞান ও ইতিহাসের জগতে নিজের এক অসামান্য দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাওয়া এক রোমাঞ্চকর অভিযাত্রী ছিলেন থর হেয়ারডাল। তার নাম কি ছিল নাইট সাহেব? থর হেয়ারডাল। থর হেয়ারডালের কয়েকটা অন্যতম বৈশিষ্ট্য বলেন তো, তার অন্যতম কয়েকটা বৈশিষ্ট্য বলেন তো। তার বৈশিষ্ট্য, সে তার বাবার মতো হয়নি, সে তার নিজের মতো, তার শখ ছিল জিনিস সংগ্রহ করা, তার শখ ছিল পর্বতে আরোহণ করা। আচ্ছা, সে হচ্ছে একটা কাঠের ভেলা দিয়ে আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগরের দ্বীপে পৌঁছেছিল 97 দিনে। হ্যাঁ। তারপরে প্রত্নতত্ত্ব নিয়ে তার অনেক অবদান আছে। বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা শেষ করে সে কি করছিল? বিশ্ববিদ্যালয় স্যার পড়াশোনা শেষ করে সে সিদ্ধান্ত নিছিল সে একটা বিচ্ছিন্ন দ্বীপে যে থাকবে, এবং উদ্দেশ্য ছিল প্রকৃতির চরম প্রতিকূল আবহাওয়ায় মানুষের জীবনযাত্রাকে কিভাবে প্রভাবিত করে তা নিজে অনুভব করা। ঠিক আছে? জি স্যার। এটা মাথা রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে তিনি মানে গাছ কেটে বেলা বানাতো, এবং এই নাম দিয়েছিল কন্টিকি। নাম দিয়েছিল কি? কন্টিকি। তারপর হলো তার আরেকটা বিষয় হচ্ছে তিনি তার তত্ত্বের সত্যতা পরীক্ষা করতে চেয়েছিলেন। এটা মাথা রাখতে হবে যে তিনি কি করছিল, তার তত্ত্বের সত্যতা পরীক্ষা করতে চেয়েছিলেন। যেহেতু কাঠের বেলা চলে দক্ষিণ আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগর দ্বীপপুঞ্জে পৌঁছাতে তার দীর্ঘ 97 দিন সময় লাগছিল। আরেকটা বিষয় ছিল যে তিনি বিশাল বিশাল প্রাচীন পাথরের মূর্তিগুলো কিভাবে তৈরি হয়েছিল তা দেখার জন্য তিনি কি করছিল, ইস্টার আইসল্যান্ডে গিয়েছিল, এবং এর মাধ্যমে তিনি প্রাচীন মানুষদের নির্মাণশৈলীর রহস্য উদ্ঘাটন করেন। এবং তার অন্যতম অবদান হলো তিনি আর্কিওলজির ক্ষেত্রে তিনি ব্যাপক একটা অবদান রাখছিল। যদিও তার অনেক তথ্য পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়েছে, কিন্তু এই বিজ্ঞানের ইতিহাসে থরডাল ছিল একটা একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি যেহেতু বাংলাটা বুঝছেন, এবার একটা জিনিস লক্ষ্য করেন, আমরা এখন টেস্টে যাব। তাহলে টেস্ট 3 আমরা চালু করলাম। হ্যাঁ, সবাই রেডি? ঝর্ণা ওকে? হ্যালো ঝর্ণা? Yes sir, okay. আচ্ছা, ঠিক আছে। Section 3. You will hear two anthropology students called Victor and Olivia discussing their joint presentation about a Norwegian explorer called Thor Heyerdahl. First, you have some time to look at questions 21 to 24. Now listen carefully and answer questions 21 to 24. Right, well, for our presentation, shall I start with the early life of Thor Heyerdahl? Sure. Why don't you begin with describing the type of boy he was, especially his passion for collecting things? That's right. He had his own little museum. And I think it's unusual for children to develop their own values and not join in their parents' hobbies. I'm thinking of how Heyerdahl wouldn't go hunting with his dad, for example. Yeah, he preferred to learn about nature by listening to his mother read to him. And quite early on, he knew he wanted to become an explorer when he grew up. That came from his camping trips he went on in Norway, I think. No, it was climbing that he spent his time on as a young man. Oh, right. After university, he
married a classmate, and together they decided to experience living on a small island to find out how harsh weather conditions shaped people's lifestyles. As part of their preparation, before they left home, they learnt basic survival skills, like building a shelter. I guess they needed that knowledge in order to live wild in a remote location with few inhabitants, cut off by the sea, which is what they were aiming to do. An important part of your talk should be the radical theory Heyerdahl formed from examining mysterious ancient carvings that he happened to find on the island. I think you should finish with that. Okay. Before you hear the rest of the discussion, you have some time to look at questions 25 to 30. Now listen and answer questions 25 to 30. Alright, Victor, so after your part, I'll talk about Thor Heyerdahl's adult life, continuing from the theory he had about Polynesian migration. Listen and answer Until that time, questions of course, 25 academics had believed that humans first migrated to the islands in Polynesia from Asia Alright, in the Victor, so west. after your part, I'll talk about Paul The Hayes east was adult impossible life. because of the Continuing huge from empty the stretch of theory ocean about that lies between the islands and the Oh, nearest yeah. inhabited land. But Heyerdahl spent ages studying the cloud movements. Asia from Asia in the west. Yes. Sir, They thought that travel শাহিদুল east was ইসলাম কেউ কি কোড লাগাইছে নাকি ফোন করে আছে তো ওই in কারণে the ওখান থেকে island and the near inhabited কে land. সাউন্ড অন করে রাখছে Now spent ages Shahidul Islam. studying হ্যাঁ the ocean. and Shahidul when Islam. that was actually possible. নাইচা Another, there was no tradition of large কে shipbuilding, অডিও অন করে রাখছে শাহিদুল ইসলাম but they made সাইদুলকে lots বলেন of- একটু বন্ধ করতে স্যার Yes, from সে তো মনে হয় sailing কোথায় on শুনেছে। raft, না এতক্ষণ as তো অফ shown by the long board that Heyerdahl did স্যার next. আপনি চাইলে তাকে অফ করে দিতে পারবেন Risky করে দেন job to স্যার undertake. কেমনে এই যে পার্টিসিপেন্টে ক্লিক করেন পার্টিসিপেন্ট তো আমি পাইতেছি না স্যার একদম নিচের দিকে হ্যাঁ ওইখানে ক্লিক করে দেখবেন যে বাম পাশে সবার নাম আসছে এখানে দেখেন শাহিদুল ইসলাম আছে 3 নম্বরে শাহিদুল ইসলাম হ্যাঁ এরকমটা করতেছে কি লেগা এখন বন্ধ করছে না হ্যাঁ স্যার বন্ধ। তাহলে আমরা এই সেকশন 3টা চালু করি একটু ইয়া করে হ্যাঁ এটা বুঝবো না যে একটা ক্লাস চলতেছে গুরুত্বপূর্ণ Discussion. You have some time to look at questions 25 to 30. Now listen and answer questions 25 to 30. Alright, Victor, so after your part, I'll talk about Thor Heyerdahl's adult life, continuing from the theory he had about Polynesian migration. Up until that time, of course, academics had believed that humans first migrated to the islands in Polynesia from Asia in the west. Yes, they thought that travel from the east was impossible because of the huge empty stretch of ocean that lies between the islands
and the nearest inhabited land. Yes, but Heyerdahl spent ages studying the cloud movements, ocean currents, and wind patterns to find if it was actually possible. And another argument was that there was no tradition of large shipbuilding in the communities lying to the east of Polynesia. But Heyerdahl knew they made lots of coastal voyages in locally built canoes. Yes, or sailing on rafts, as was shown by the long voyage that Heyerdahl did next. It was an incredibly risky journey to undertake. Sometimes I wonder if he did that trip for private reasons, you know? To show others that he could have spectacular adventures. What do you think, Olivia? Well, I think it was more a matter of simply trying out his idea, to see if migration from the east was possible. Yes, that's probably it. And the poor guy suffered a bit at that time because the war forced him to stop his work for some years. Yes. When he got started again and planned his epic voyage, do you think it was important to him that he achieve it before anyone else did? I haven't read anywhere that that was his motivation. The most important factor seems to have been that he used only ancient techniques and local materials to build his raft. Yes. I wonder how fast it went. Well, it took them 97 days from South America to the Pacific Islands. And after that, Heyerdahl went to Easter Island, didn't he? We should mention the purpose of that trip. I think he sailed there in a boat made out of reeds. No, that was later on in Egypt, Olivia. Oh, yes, that's right. But what he wanted to do was talk to the local people about their old stone carvings, and then make one himself to learn more about the process. I see. Well, what a great life. Even though many of his theories have been disproven, he certainly left a lasting impression on many disciplines, didn't he? To my mind, he was the first person to establish what modern academics call practical archaeology. I mean that they try to recreate something from the past today, like he did with his raft trip. It's unfortunate that his ideas about where Polynesians originated from have been completely discredited. Yes. Right, well, I'll prepare a PowerPoint slide at the end that acknowledges our sources. I mainly used The Life and Work of Thor Heyerdahl by William Oliver. I thought the research methods he used were very sound, although I must say I found the overall tone somewhat old-fashioned. I think they need to do a new, revised edition. Yeah, I agree. What about the subject matter? I found it really challenging. Well, it's a complex issue. I thought the book had lots of good points. What did you think of the illustration? সবাই একটু মনোযোগ That দেন। is the end of section 3. You now have half an... নাহিদ, সবাই একটু মনোযোগ দেন। জি স্যার। দেখেন আমরা যে ওই মূল মানে তথ্যটা পড়ছিলাম, থর হেয়ারডালের দুইটা ভালো বৈশিষ্ট্য ছিল কি, মানে তার দুইটা শখ ছিল কি? স্যার কালেক্টিং এন্ড ক্লাইম্বিং। ক্লাইম্বিং। তাহলে এখানে কি আছে? এখানে বলছে কি যে টু লেটার এ থেকে এই পর্যন্ত চয়েস করার জন্য। তাহলে আমরা এখানে অ্যান্সার কি দেব? ক্লাইম্বিং এন্ড কালেক্টিং। তাহলে আমরা একটু বাংলাটা দেখে আসি আরেকবার, কারণ আমার অনেক ছেলেপেলেরা বুঝতে হবে সবটা। এখন হচ্ছে থর হেয়ারডাল ছোটবেলা থেকেই অন্য 10টা শিশুর চেয়ে আলাদা ছিলেন। সাধারণত শিশুরা বাবা মায়ের শখ পছন্দ অনুসরণ করলেও তিনি তা করেনি। যেমন তার বাবার শিকার যেতে পছন্দ করলেও থর কখনো বাবার সাথে শিকারে যেতেন না। তার বাবার আগ্রহ ছিল প্রকৃতির প্রতি। মায়ের মুখে প্রকৃতি বিজ্ঞানের গল্প শুনেই তারা বড় হওয়া। ছোটবেলাতেই তার এক অদ্ভুত শখ ছিল বিভিন্ন জিনিস সংগ্রহ করা, জমানো। এই সংগ্রহের পরিমাণ এত বেশি ছিল যে নিজের ঘরে তিনি ছোটোখাটো একটি জাদুঘর বানিয়ে ফেলেছিলেন। তরুণ বয়সে নরওয়ের পাহাড় পর্বতে আরোহণ করতে করতে তিনি স্বপ্ন বুনতেন বড় হয়ে একজন বিশ্ববিখ্যাত অভিযাত্রী হবেন। কি হবেন? একজন অভিযাত্রী হবেন, এক্সপ্লোরার হবেন। ঠিক আছে, তাহলে এখানে বেসিক্যালি যেই তথ্যটা দেওয়া আছে, এখানে আমাদের অপশন হুইচ টু হ্যাভ হুইচ ওয়াজ দ্য হেয়ারডাল ভেরি ইন্টারেস্টেড ইন অ্যাজ ইয়ং। তাহলে তার ছোটোবেলা যৌবনকালে সে তার বাবার শখ ছিল অন্যটা, তার শখ ছিল ক্লাইম্বিং অ্যান্ড কালেক্টিং, এবং তার পর্বতারোহী হওয়ারও একটা বড় ধরনের একটা ছিল। আচ্ছা, 23 এবং 24 হুইচ ডু দ্য স্পিকার সেজ আর দ্য টু রিজন হোয়াই
হেরাল্ড ওয়েন্ট টু দ্য লিভ অন আইল্যান্ড, আইল্যান্ডে সে কেন বসবাস করতে চেয়েছিল। তো এখানে কিন্তু সে একটা কথা বলছে যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে তিনি তার সহপাঠীকে বিয়ে করছিল। বিয়ে করার পরে তার একটা মানে এক্সপেরিমেন্ট ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন ছোট দ্বীপে গিয়ে থাকবেন। উদ্দেশ্য ছিল প্রকৃতির চরম প্রতিকূল আবহাওয়ায় মানুষের জীবনকে কীভাবে প্রভাবিত করে তা নিজে থেকে অনুভব করা। এই আদিম ও বন্য পরিবেশে টিকে থাকার জন্য তারা বাড়ি ছাড়ার আগেই ঘরবাড়ি তৈরি করার মতো বেঁচে থাকার মৌলিক কৌশল সার্ভাইভাল স্কিল শিখে নেন। সেখানে গিয়ে এক নির্জন দ্বীপে তারা বন্য জীবনযাপন শুরু করেন। এই দ্বীপে থাকার সময় থর কিছু রহস্যময় প্রাচীন খোদাই করা মূর্তি নকশা দেখতে পান যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেন। তাহলে এখানে আমরা যে জায়গাটাতে যাব, এখানে বলছে যে হুইচ ডু দ্য স্পিকার সে আর দ্য টু রিজন হোয়াই হেরাল্ড ওয়েন্ট টু লিভ অন এ আইল্যান্ড। আইল্যান্ডে সে কেন গিয়েছিল? দুইটা কারণ ছিল। একটা কারণ ছিল যে আপনার যে টু এক্সপেরিমেন্ট অ্যান আইসোলেটেড প্লেস, আর একটা কারণ ছিল টু স্টাডি ইম্প্যাক্ট অফ অ্যান এক্সট্রিম এনভায়রনমেন্ট। তাহলে তার একটাই ছিল যে তার যে মানুষ কিভাবে আপনার স্বাভাবিক জীবনযাত্রার বাইরে থাকে, আবার এই প্রতিকূল পরিবেশের যে উপাদানগুলো আছে এগুলো মানব জীবনে প্রতিকূল পরিবেশের উপাদানগুলো আছে এগুলো কীভাবে মানুষের জীবনের উপরে একটা এক্সট্রিম প্রভাব বিস্তার করে, তা এই দুইটা বিষয়। বিশেষ করে এই যে এক্সপেরিমেন্ট আইসোলেটেড লাইফ প্লেস, আইসোলেটেড শব্দটা আমি পড়াইছিলাম, ঠিক আছে, যেটা সিনোনিম হচ্ছে সেক্লুডেড, আমি ক্লাসে পড়াইছিলাম। টু স্টাডি দ্য ইম্প্যাক্ট অ্যান্ড এক্সট্রিম এনভায়রনমেন্ট। তাহলে তার এই দুইটা বিষয়ের কারণে সে কী করছিল? আইল্যান্ডে গিয়েছিল এবং বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সে কী করছিল? তার সহপাঠীকে বিয়ে করছিল। আচ্ছা, তারপর হলো কোশ্চেন নাম্বার 25 থেকে 30 বলছিল দ্য ল্যাটার লাইফ অফ দ্য থর হেরাল্ড। তাহলে তার পরবর্তী জীবনটা কেমন ছিল? তাই বলছে অ্যাকর্ডিং টু ভিক্টর অ্যান্ড অলিভিয়া academics thought that Polynesian migration from the east was impossible due to the fact that eastern countries were far away, the lack of materials of boating building, the direction of the winds and currents. বিশেষকরে সেখানে ডিরেকশনের ঘাটতি ছিল। কারণ আপনারা সবাই একটু লক্ষ্য করেন, এখানে যখন আপনারা দেখবেন যে এখানে বলছে যে ইয়া করছিল, তার এখানে কিছু ডিরেকশনগত কিছু বিষয় বলছিল। সে দ্বীপে প্রাচীন খোদাই করা নকশা তৎকালীন বড় ইতিহাসবিদ পণ্ডিতদের ধারণা ছিল যে প্রশান্ত মহাসাগর পলিনেশিয়া দ্বীপপুঞ্জে পশ্চিমবঙ্গের দেশে থেকে তারা মনে করতেন যে পূর্ব দিক থেকে সমুদ্র পাড়ি দিয়ে আসা সমুদ্র ছিল সমুদ্রের স্রোত। কিন্তু থর হেরাল্ড বছর সমুদ্রের স্রোত এবং এই যে সমুদ্রের স্রোত, কারেন্ট এবং বাতাসে মেঘের গতিবিধি পর্যবেক্ষণ করার দাবি করেন। আচ্ছা, যে প্রাচীনকালে পূর্ব দিক থেকেও এখানে এসেছিল, তারা এই তথ্য প্রমাণ করার জন্য তিনি নিজে এক ঝুঁকিপূর্ণ অভিযানের নাম পড়েন দক্ষিণ আমেরিকা আদিবাসীদের। তাহলে এখানে বেসিক্যালি যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে উত্তর হবে দ্য ডিরেকশন অফ দ্য ওয়াইন্ডস অ্যান্ড কারেন্টস। তারপর হচ্ছে হুইচ ডু দ্য স্পিকার এগ্রি ওয়াজ দ্য মেইন রিজন ফর হেরাল্ডস রাফট জার্নি। মানে তার র্যাফট জার্নির মূল কারণটা কী ছিল? যে তার থিওরিটাকে কী করা? টেস্ট করা। তারপরে হচ্ছে যে হোয়াট ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট to Heral about his raft journey? The fact that he was the first person to do it? No. The speed of crossing the Pacific? No. The use of authentic construction method? মানে এই যে the use of authentic construction method হই তার মূল উদ্দেশ্য ছিল। Why did Heral go to Easter Island? To build a stone statue? To sail a red boat? To learn the local language? তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? নাইট চাপ। Why did Heral go to Eastern Island? Eastern Island সে কিসের জন্য গিয়েছিল? টু বিল্ড এ স্টোন স্টেট। কারণ সে এটা অলরেডি সে এখানে উল্লেখ করছে যে সে খুব ইয়া হয়েছিল, মানে প্রাচীন যে মানে পাথরের যেগুলো দেখে সে খুব আবির্ভূত হয়েছিল। 29 In Olivia's opinion, Heral's greatest influence was on, তার সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স কোথায় ছিল? আমি বলছিলাম আর্কিওলজির বিষয়টা আপনাকে, দ্য ডেভেলপমেন্ট অফ আর্কিওলজি মেথোডোলজি, ঠিক আছে। তারপর হলো যে আপনার হুইচ বলছে যে হুইচ ক্রিটিসিজম ডু দ্য স্পিকার্স মেক্স উইলিয়াম অলিভার্স টেক্সটবুক। এখানে কিন্তু একটা কথা বলছিল, যদিও উইলিয়াম মানে অলিভার্সের বিভিন্ন তত্ত্বগুলো আউটডেটেড হয়ে গেছিল, কিন্তু আর্কিওলজির ক্ষেত্রে তার একটা ব্যাপক অবদান ছিল, এই যে দ্য ডেভেলপমেন্ট অফ আর্কিওলজি মেথড। তাহলে এখানে হবে ইট স্টাইল ইজ আউট অফ ডেট, মানে তার যে ক্রিটিসিজমটা মানুষের ছিল যে তার যে বৈজ্ঞানিক তত্ত্বগুলো ছিল এগুলো আমার আউট অফ ডেট হয়ে গেছে। কিন্তু ওই জায়গায় কিন্তু স্বীকার করছিল
যে তার আমার অবদান ইয়া, আচ্ছা ইয়া হইলে আমি আবার লিঙ্ক দেবো, সমস্যা নাই। তাহলে এখানে বেসিক্যালি আপনারা মনে হয় এই যে পুরো বিষয়টা বুঝতে পারছেন আপনারা সবাই। আমি আপনাদেরকে এই যে স্ক্রিপ্টটা পাঠাই দেবো, ধরেন আপনাদের এই স্ক্রিপ্টটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা একটু দেখবেন, অ্যান্সারের সহ এক্সপ্লেনেশন এখানে আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন বিষয়টা, ঠিক আছে? আচ্ছা নাইট সাহেব, যদি আমার লাইন কেটে যায় তাহলে আমি আপনার ওই যে করবো, এই যে আবার একটা লিঙ্ক ক্রিয়েট করে আমরা দ্বিতীয় সেকশন 4টা আমরা পড়বো। আচ্ছা যাই আমরা সেকশন 3 কি নাইট সাহেব আপনি বুঝতে পারছেন ঘটনাটা কি? জি স্যার, বুঝতে পারছি। আপনি একটু সংক্ষেপে বলেন তো ঘটনাটা কি? স্যার এখানে মূলত কাহিনী ওই যে ইয়া সম্পর্কে আর কি, নামটা স্যার ভুলে গেছি স্যার। থর হেয়ারডা থর হেয়ারডাল ওনার সম্পর্কে, উনি ছোটবেলা থেকে অন্যরকম বৈশিষ্ট্যের ছিলেন। সাধারণ ছোট বাচ্চারা যেমন পিতামাতার শখ অনুসরণ করলেও সে কখনো ওই রকম শখ ধরেনি, মানে অনুসরণ করেনি। সে জিনিস সংগ্রহ করা পছন্দ করতো, তিনি পাহাড় পর্বত আরোহণ করা পছন্দ করতো। সে একজন বিখ্যাত অভিযাত্রী হতে চেয়েছিল। তারপরে তার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করার পরে সে বিয়ে করে। তারপরে সে প্রতিকূল পরিবেশে টিকে থাকে, কিভাবে মানুষ জীবনযাপন করে এটা অনুভব করতে চেয়েছিল এবং সে সেটা অনুভব করে। তারপরে প্রাচীন যুগে সে মানুষ মনে করতো যে পূর্ব দিক থেকে কেউ আসেনি, কিন্তু এটা সে তার তার কথা ছিল যে এসেছে, এটা সে প্রমাণ করার জন্য সে নিজেই একটা চ্যালেঞ্জ গ্রহণ করে। এক্স্যাক্টলি। তারপরে তার বেলা বানানো, বেলা কন্টিকি ভেলা বানায় এবং সে 97 দিন সময় লেগেছিল দ্বীপপুঞ্জে পৌঁছতে তার। আচ্ছা, তারপরে আর তার সম্পর্কে অনেক একটা ক্রিটিসিজম আছে কি, তার যে থিওরিগুলা এগুলা ব্যাকডেটেড হয়ে গেছে, কিন্তু সবাই এটা স্বীকার করে যে তার আর্কিওলজির ক্ষেত্রে অনেক বড় অবদান আছে। জি স্যার। আচ্ছা, তাহলে এই যে আপনি গল্পটা মানে পড়লেন, এই গল্পটা পড়ার কারণে কি হয়েছে, আপনি সহজে এই যে এখানের যে লিসেনিং টেস্টের যে আছে এটা সহজে নেবেন। তাহলে আপনি যখন এইভাবে কেমব্রিজের বইগুলো সবগুলো করবেন, দেখবেন আপনার আইডিয়া ডেভেলপমেন্ট হবে যে না আমার কোশ্চেনগুলো এইরকম হয়। তখন আপনি দেখা যাচ্ছে যে এই ধরনের মানে জার্নাল বা এই ধরনের মানে বিষয়গুলো আপনি পড়াশোনা করবেন, করতে করতে দেখবেন একসময় আপনার ব্যাপক একটা উন্নয়ন হয়ে গেছে, আপনি যে কোনো টেস্ট দিচ্ছেন আপনি পারতেছেন। আচ্ছা, তাহলে আমরা এখন ঝর্ণার মুখ থেকে শুনবো। ঝর্ণা, আপনি একটু বলেন তো এই যে সেকশন 3-র যে গল্পটা, এটা কি বুঝছেন আপনি? স্যার আমি প্রথম থেকে ছিলাম না, আমি কিছুই বুঝি নাই। আচ্ছা, ভালো করছেন আপনি। আচ্ছা, এখানে আর কে বলতে পারবেন? নিতু বলতে পারবেন যে গল্পটা কি ছিল? হ্যালো। আচ্ছা, তাহলে আপনার রেজওয়ান বলেন যে গল্পটা কি ছিল? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলেন, গল্পটা কি ছিল বলেন। তার গল্পটা মানে একজন লোক, ওই যে হেরাড কি এইচ দিয়ে নাম ভুলে গেলাম, থর হেয়ারডাল। ওনার ওই যে, হ্যাঁ থর হেরাডাল, উনি ওই যে কালেক্টিং আর ক্লাইম্বিং নিয়ে আর কি, মানে সে ছোট থেকে আলাদা এক শিশু ছিল। তার বাবা শিকারে যেত কিন্তু সে যেত না, তার আগ্রহ ছিল সংগ্রহ করার। সে বিভিন্ন জিনিস সংগ্রহ করে বাসায় একটা জাদুঘর বানিয়ে ফেলেছে। তারপরে সে দ্বীপে বিয়ে করে দ্বীপে যায় এবং দ্বীপে গিয়ে সে বিচ্ছিন্ন দ্বীপে থেকে চরম প্রতিকূল আবহাওয়ায় মানুষের জীবনযাত্রা তাকে প্রভাবিত করেছিল। তারপরে প্রাচীন ইতিহাসে সে গিয়ে বিশাল সমুদ্র, তারপর স্যার সে সমুদ্র স্রোত আর বাতাসের গতিবেগ, মেঘের গতিবেগ এগুলো পর্যবেক্ষণ করে দাবি করেছিল একটা জিনিস। তারপরে বিশাল সমুদ্রে পাথরের মূর্তি কিভাবে তৈরি হয়েছিল সে সম্পর্কে জেনেছে। তারপর প্রাচীন মানুষদের নির্মাণ শৈলীর রহস্য উদ্ঘাটন করতে পেরেছে সে।
হুম, তার সম্পর্কে একটা মিথ আছে বা একটা ক্রিটিসিজম আছে, এটা কি? তার ধারণা ওই যে ঈদ মানে কোন দিক থেকে যেন আপনার কথা বোঝা যাইতেছে না। তার সম্পর্কে একটা মানে একটা ক্রিটিসিজম হচ্ছে যে তার দেওয়া যে তথ্যগুলো আছে, এক্সপেরিমেন্টগুলো আছে, এগুলো ম্যাক্সিমাম আউটডেটেড। কিন্তু তার সম্পর্কে মানুষের একটা স্বীকারোক্তি আছে যে তিনি আর্কিওলজির ক্ষেত্রে একটা ভালো অবদান রাখছিল। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন ঝর্ণা আপনি বলেন তো এখন এই বিষয়টা আপনি কি বুঝছেন? এখানে হচ্ছে একজন ব্যক্তি যার নাম হচ্ছে থর হেয়ারডাল। তিনি আর্কিটেকচারের মানে ছোটবেলা থেকে ভিন্নধর্মী ছিল, অন্যান্য 10 জন বাচ্চার মতো ছিল না। তার আগ্রহ ছিল ব্যতিক্রমী। সে হচ্ছে ক্লাইম্বিং পছন্দ করত। তারপর কিভাবে মানুষ বিরূপ আবহাওয়ায় টিকে থাকে সেগুলা পর্যবেক্ষণ করার চেষ্টা করতো, দেখতো। এর জন্য সে হচ্ছে একটা দ্বীপে গিয়েছিল। সেখানে বেঁচে থাকার লড়াই সম্পর্কে বোঝার জন্য মূলত সেখানে কিছু সার্ভাইভ করার জন্য কিছুদিন ছিল। তারপর আবার হচ্ছে আহ, প্রাচীন কি প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার জন্য। আপনি একটু না, মনোযোগ দেন, ওই আপনি কিছু পড়া একটা মনোযোগ দেন। পাই। সে মূলত সার্ভাইভ করার জন্য কিছুদিন ছিল না, সে সেখানে মানে গিয়েছিল বেসিক্যালি সে বুঝতে চেয়েছিল যে মানে হ্যাঁ, পরিবেশের যে মানে উপাদানগুলা মানে বিরূপ পরিবেশের উপাদানগুলাতে মানুষ কিভাবে সার্ভাইভ করে এই বিষয়টা শেখার জন্য আচ্ছা। সে সেখানে গিয়েছিল। ঠিক আছে? তারপরে হ্যাঁ, তার হ্যাঁ। ছোটবেলা দুটা ইম্পর্টেন্ট একটা শখ ছিল, একটা হলো কালেক্টিং আর একটা হলো ক্লাইম্বিং। ঠিক আছে? তাহলে এখানে হ্যাঁ, আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, আপনার এই ক্লাসে নিয়মিত জয়েন করবেন। এখানে কিন্তু একটা এই যে এখানে বলছে টু হবিস, তার দুটো হবিস কি ছিল? একটা হলো ক্লাইম্বিং আর একটা হলো কালেক্টিং। কালেক্টিং। তারপরে বলা হয়েছে যে হুইচ টু স্পিকার সেস টু রিজন হোয়াই টু হ্যাডাল মানে লিভস ইন আইল্যান্ড। আইল্যান্ডে সে কেন গিয়েছিল? কারণ সে প্রথমত আইসোলেটেড মানুষ, আইসোলেটেড ভাবে কিভাবে জীবনযাপন করে ওটা যা বুঝতে চেষ্টা করতেছিল। আরেকটা হলো হ্যাঁ, যে কিভাবে মানে আপনার সেই স্টাডি করতে চেয়েছিল যে মানে পরিবেশের যে এক্সট্রিম যে বিপর্যয়টা ওই সব মানুষের উপর কি প্রভাব বিস্তার করে। এই দুইটা জিনিস বোঝার জন্য সে কি করছিল, তার মানে সে দ্বীপে গিয়েছিল। কথা বুঝতে পারছেন? তারপরে আপনার হ্যাঁ, ধরেন তারপরে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো হচ্ছে যে সে কি করছিল, মানে যে এখানে বলছে অ্যাকর্ডিং টু ভিক্টর অ্যান্ড অলিভিয়া একাডেমিস থট দ্যাট পলিনেশিয়া মাইগ্রেশন ফ্রম দ্য ইস্ট ওয়াজ ইম্পসিবল ডিউ টু, সেটাই ইয়ে করছিল যে দ্য ডিরেকশন অফ দ্য ওয়াইন্ডস অ্যান্ড কারেন্টস। তারপর হলো যে হুইচ ডু স্পিকার্স এগ্রি ওয়াজ দ্য মেন রিজন ফর হ্যারাল্ডস রাফট জার্নি। মানে তার র্যাফট জার্নিটার মূল কারণটা কি ছিল? যে তার থিওরিটা মনে করেন কি করা, টেস্ট করা। টেস্ট সে একটা করা। নিউ থিওরি দিছিল। হোয়াট ওয়াজ মোস্ট ইম্পর্টেন্ট টু হেয়ারডাল অ্যাবাউট হিজ র্যাফট জার্নি, তার তার কাছে মানে মূল ইম্পর্টেন্সটা কি ছিল? তাহলে দ্য ইউজ অফ অথেন্টিক কনস্ট্রাকশন মেথড, মানে একটা প্রকৃত কনস্ট্রাকশন মেথড আবিষ্কার করা। হোয়াই ডিড হেয়ারডাল গো টু ইস্টার আইল্যান্ড? সেখানে ইস্টার আইল্যান্ডে গিয়েছিল কারণ সে চাইছিল টু বিল্ড এ স্টোন স্ট্যাচু, স্ট্যাচু বানানোর জন্য। মানে শিখতে গিয়েছিল। অলিভার্স অপিনিয়ন হেয়ারডাল গ্রেটেস্ট ইনফ্লুয়েন্স ওয়াজ অন, তার গ্রেটেস্ট ইনফ্লুয়েন্সটা কিসের উপরে ছিল? এটা এই যে ডেভেলপমেন্ট অফ আর্কিওলজিক্যাল মেথোডোলজি। আর তার একটা মিথ ছিল কি, ক্রিটিসিজম ছিল কি, সেটা হচ্ছে ইট ইজ স্টাইল ইজ আউট অফ ডেট। তার থিওরিগুলো মানুষ মনে করতো যে আউট অফ ডেট হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এই প্যাসেজটা পুরোটা বুঝতে পারছেন? এটা হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি ওই যে স্ক্রিপ্টটা দিয়ে দেবো, স্ক্রিপ্টটা দিলে আপনারা এটা একটু দেখবেন আরো ভালো করে। আচ্ছা, তাহলে আমরা এখন সেকশন 4 এ যাব। ঠিক আছে? স্যার 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 আর 1 মিনিট আছে, মিটিংটা শেষ হয়ে যাবে তো, তাহলে আচ্ছা। নতুন একটা ক্রিয়েট করে তারপরে ফোর্স শুরু করেন। ঠিক আছে, তাহলে আমরা এই যে 3 নাম্বার যে সেকশনটা, এই সেকশনটাতে যতটুকু বুঝতে পারলাম যে এখানে থর হেয়ারডাল একজন ব্যক্তি ছিলেন, তিনি মূলত দুইটা জিনিস পছন্দ করতেন, একটা হচ্ছে ক্লাইম্বিং আর একটা হচ্ছে সংগ্রহ করা। আর দ্বিতীয়ত হলো তিনি মূলত নির্জন দ্বীপে গিয়েছিল। কেন গিয়েছিল? মূলত 1 নম্বর কারণটা ছিল যে সে বুঝতে চেয়েছিল মানুষ কিভাবে আইসোলেটেড থাকে, আর দ্বিতীয়ত হচ্ছে যে মানুষের এই এক্সট্রিম পরিবেশ মানুষের জীবনযাত্রার উপর কি প্রভাব বিস্তার করে এটা সে বোঝার চেষ্টা করছিল। আর একটা হলো যে সে মানে আপনার এই একটা মনে করেন যে আপনার ইয়া করছিল যে তার থিওরিটাকে যাচাই করার জন্য সে আপনার এই যে 97 দিন সময় লেগেছিল দক্ষিণ পাশে পৌঁছাতে। তারপরে দ্বিতীয়ত হলো ইস্টার দ্বীপের রহস্যভেদ উদ্ঘাটন করেছিল সে। তারপরে সে মানে প্রাচীন যে মানে আর্কিওলজি মূর্তিগুলো কিভাবে বানায় সেটা দেখার জন্য সে নির্মাণশৈলীটা রহস্য উদ্ঘাটন করেছিল। তার ব্যাপারে একটা ভালো একটা ধারণা আছে মানুষের যে সে
আর্কোলজির ক্ষেত্রে একটা ব্যাপক অবদান রাখছিল। আর তার সম্পর্কে একটা মিথ আছে, মিথটা হলো কি যে সে তার